বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আজিজুল বারী। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। ধীরে ধীরে শীত পড়ে যাচ্ছে এবং সেই সাথে করোনার প্রকোপও কিন্তু সারা দেশব্যাপী কিছুটা বৃদ্ধি পেয়েছে। সেই কারণে তোমরা সবাই স্বাস্থ্যবিধি ভালো করে মেনে চলবে এবং তোমাদের সুস্বাস্থ্য আমি কামনা করছি। সুস্বাস্থ্য কামনার মাধ্যমে আজকের ক্লাস আমি শুরু করছি। তা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো রাইবোজোম। রাইবোজোমটা কি? রাইবোজোম কিন্তু কোষের একটা ক্ষুদ্র কোষের অঙ্গাণু। এখন এই যে রাইবোজোম ক্ষুদ্র কোষাঙ্গাণু বলছি, এটা কি করে? কোষের সাইটোপ্লাজমে মুক্তভাবে বিরাজমান, অর্থাৎ এটা কোষের সাইটোপ্লাজমে সে মুক্তভাবে বিচরণ করে, অথবা এটা কোষের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে এবং নিউক্লিয়ার যে আবরণী থাকে অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, তার সাথে সংযুক্ত থাকতে পারে। এটি প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত গোলাকার, দানাদার এবং ভারী এক ধরনের অঙ্গাণু। তাহলে এইটাকে সংজ্ঞাকারে যদি বলি, সেটা কি বলছে? দেখো যে কোষের সাইটোপ্লাজমে মুক্তভাবে বিরাজমান অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও নিউক্লিয়ার আবরণীর সাথে সংযুক্ত ক্ষুদ্র প্রোটিন ও আরএনএ দ্বারা গঠিত গোলাকার, দানাদার ও ভারী অঙ্গাণুসমূহ হলো রাইবোজোম। রাইবোজোম গঠনে যে অঙ্গাণুটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটি হলো নিউক্লিওলাস। ঠিক আছে, এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসটা রাইবোজোমের গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আর এই রাইবোজোম অঙ্গাণুটা প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত বলে একে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এইটা মনে রাখবা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এবার দেখি যে রাইবোজোম কি আবিষ্কার করেন। রাইবোজোম কিন্তু মানে কোনো একক বিজ্ঞানী যে ওইভাবে আবিষ্কার করে এভাবে বলাটা একটু মুশকিল, কারণ দেখো যে কয়েকজন বিজ্ঞানীর এখানে অবদান রয়েছে। তো অ্যালবার্ট ক্লড 1954 সালে উনি যখন যকৃৎ কোষকে নিয়ে কাজ করছিলেন, অর্থাৎ যকৃৎ কোষের সাইটোপ্লাজমকে উনি যখন সেন্ট্রিফিউজ করছিলেন। সেন্ট্রিফিউজ মানে কি? যে এটা একটা নির্দিষ্ট মেশিনে প্রচণ্ড গতিতে ঘোরানো হয়। এর গতির যেটা একক সেটাকে আরপিএম বলা হয়। ঠিক আছে, মানে প্রচুর পরিমাণে জোরে ঘোরানো হয়, এর ফলে একটা অধক্ষেপ পড়ে, সে অধক্ষেপটাকে পৃথক করে নেওয়া যায়। তো অ্যালবার্ট ক্লড উনি যকৃৎ কোষের সাইটোপ্লাজমকে সেন্ট্রিফিউজ করেন এবং সেখানে যে কণাগুলা দেখতে পান সেগুলাকে নাম দেন প্রথমে মাইক্রোজোম। এখানে দেখো বিভিন্ন ধরনের সেন্ট্রিফিউজ মেশিন দেওয়া আছে। এই যে এটা ধরো চেম্বার, যে চেম্বারটিতে এরকম ছোট ছোট টেস্ট টিউব দেওয়া থাকে। টেস্ট টিউবের ভিতরে ধরো এখানে যকৃৎ কোষটা দেওয়া হয়েছিল এবং এটা প্রচণ্ড গতিতে এটা ঘুরতে থাকে, ফলে একটা অধক্ষেপ পড়ে। তো যাই হোক, অ্যালবার্ট ক্লড উনি এই যে অধক্ষেপ পড়েছিল যে কণাটা, সেটাকে পৃথক করেন এবং ওটার নাম দেন মাইক্রোজোম। পরবর্তীতে জর্জ এমিল প্যালার্ডি 1955 সালে ইলেকট্রন মাইক্রোস্কোপে অ্যালবার্ট ক্লড যে মাইক্রোজোমটা পেয়েছিলেন, সেই মাইক্রোজোমে আন্তঃপ্লাজমীয় ঝিল্লি এবং সহজে পৃথক করা যায় এরূপ একাধিক কণা দেখতে পান। এ সকল কণা আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত বলে তিনি মত দেন এবং এগুলোর নাম দেন রাইবোনিউক্লিয় প্রোটিন। অর্থাৎ মাইক্রোজোমেরই নাম জর্জ এমিল প্যালার্ডি দিলেন রাইবোনিউক্লিয় প্রোটিন। এরপর আরবি রবার্ট 1958 সালে এই সকল ক্ষুদ্র কণার নাম দেন রাইবোজোম।
অর্থাৎ রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল অফ মাইক্রোজোম। প্রথমে যে মাইক্রোজোম আবিষ্কার করলেন, তারপরে তো সেখানে আরএনএর উপস্থিতি পেল, তাই না? তো এই যে সবগুলোকে একত্রিত করে নাম দেওয়া হলে পরে রাইবোজোম, অর্থাৎ রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল অফ মাইক্রোজোম, এর সংক্ষিপ্ত রূপই হলো রাইবোজোম। এখন এইটি প্রচলিত। প্যালাডে এবং ক্লড তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য 1974 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন। এখন আসো, রাইবোজোমটা অবস্থান করে কোথায়? সমস্ত জীবকোষের সাইটোপ্লাজমেই রাইবোজোম অবস্থান করে, অর্থাৎ রাইবোজোমের মূল অবস্থানটা হলো সাইটোপ্লাজম। অধুনা জানা গেছে যে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিওপ্লাজমেও ব্যাকটেরিয়ার রাইবোজোম, অর্থাৎ ব্যাকটেরিয়ার রাইবোজোমটা 70S। 70Sটা কি আমি একটু পরে এটা সম্পর্কে বলবো। তো 70S রাইবোজোমের অনুরূপ কিছু ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কার হয়েছে, যেটা আরএনপি অর্থাৎ রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল নামে পরিচিত। তাহলে মনে রাখবে যে আরএনপি, রাইবোনিউক্লিয় প্রোটিন পার্টিকেল, এটা এক ধরনের রাইবোজোম, যেটা কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং নিউক্লিওপ্লাজমে থাকে। প্রকৃত কোষের যে ক্ষেত্রে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম উপস্থিত থাকে, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যদি রাইবোজোম উপস্থিত থাকে, তাহলে ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাকে তখন বলা হয় অমসৃণ, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে? রাইবোজোমের কোনো কোষ আবরণী নেই, অর্থাৎ কোনো আবরণ নেই। এস্চেরিকিয়া কোলাই, যেটাকে সংক্ষেপে ই কোলাই বলা হয়, এর কোষের শুষ্ক ওজনের প্রায় 22% রাইবোজোম। প্রকৃত কোষের সাইটোপ্লাজমেও প্রচুর পরিমাণে রাইবোজোম থাকে, যেটা 80S ধরনের। তো এগুলা তোমরা একটু দেখবে। আমরা এবার রাইবোজোমের উৎপত্তি সম্পর্কে জানি। আদিকোষ অর্থাৎ যেটা প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে রাইবোজোম ডিএনএ থেকে উৎপন্ন হয়। তবে যদি কোষটা ইউক্যারিওটিক অর্থাৎ প্রকৃত কোষ হয়, তাহলে নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে রাইবোজোমের যে দুটো সাব ইউনিট থাকে, এখানে যেমন চিত্রটা দেখো যে এটা হলো বড় সাব ইউনিট, আর এই নিচের এটা হলো ছোট সাব ইউনিট। এরকম দুটো সাব ইউনিট নিউক্লিওলাস থেকে পৃথকভাবে উৎপন্ন হয়, পরে এ দুটো সাইটোপ্লাজমে এসে জোড়া লেগে যায়। তো এভাবে রাইবোজোমের উৎপত্তি হয়। এবারে আমরা একটু গঠনটা দেখি। প্রতিটি রাইবোজোম দুটি অসমান উপ একক দিয়ে গঠিত গোলাকার বস্তু। অর্থাৎ দেখো, এই যে এটা যদি রাইবোজোম হয়, এটা ধরো রাইবোজোমের একটা একক, যেটাকে বলা হয় লার্জ সাব ইউনিট, আর একটা হলো একটা ছোট একক, যেটাকে বলা হয় স্মল সাব ইউনিট। অর্থাৎ প্রত্যেকটি রাইবোজোমের দুটি ইউনিট থাকে, একটা বৃহৎ সাব ইউনিট অর্থাৎ লার্জ সাব ইউনিট, আর একটা হলো স্মল সাব ইউনিট বা ক্ষুদ্র সাব ইউনিট। কেউ কেউ মনে করেন যে রাইবোজোমটা ত্রিকোণ বা পঞ্চগণ এভাবে দাবি করেন, তবে অধিকাংশের মতে রাইবোজোমটা একটু গোলাকার বস্তু, যেটা দুটা অসমান উপ একক দ্বারা গঠিত। ঠিক আছে? এদের ব্যাস 90 থেকে 160 অ্যাংস্ট্রম পর্যন্ত হতে পারে। আকার এবং সেডিমেন্টেশন সহগ, যেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এটা মনে রাখো, সেডিমেন্টেশন সহগ, এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এই হিসেবে রাইবোজোম মূলত দুই প্রকার, একটা হলো 70S রাইবোজোম আর একটা হলো 80S রাইবোজোম। 70S রাইবোজোমটা এটা প্রোক্যারিওটিক কোষে থাকে, 80S রাইবোজোম যেটা সেটা ইউক্যারিওটিক সেলে থাকে। অর্থাৎ রাইবোজোম কিন্তু প্রকৃত কোষ এবং আদিকোষ অর্থাৎ প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিক উভয় সেলে রাইবোজোম বিদ্যমান থাকে, কিন্তু আদিকোষের যে রাইবোজোম অর্থাৎ ব্যাকটেরিয়া যেটা, সেখানে রাইবোজোমটা থাকে 70S প্রকৃতির, এবং প্রকৃত কোষ অর্থাৎ আমাদের মতো উচ্চ শ্রেণীর জীব যারা, তাদের রাইবোজোমটা থাকে
80s। ঠিক আছে, এখন যদি রাইবোজোমটা 70s হয়, তাহলে 70s রাইবোজোমের ক্ষেত্রে তার যেটা সাব ইউনিট থাকে, অর্থাৎ এই যে এরকম দুটো তো সাব ইউনিট থাকে রাইবোজোমের, সেক্ষেত্রে বৃহৎ যে সাব ইউনিট 70s এর ক্ষেত্রে সেটা হলো 50s, অর্থাৎ এক্ষেত্রে এটা হবে 50s, আর ছোট যে সাব ইউনিট সেটা হবে 30s। আর রাইবোজোমটা যদি 80s হয় তাহলে তার বৃহৎ সাব ইউনিট হবে 60s এবং স্মল সাব ইউনিট হবে 40s। এখানে কিন্তু দুটো আবার যোগ করো না, দুটো যোগ করলে এটা কিন্তু 100 হয়, এ দুটো যোগ করলে 80 হয়, এভাবে মিলবে না। এমনিতে মনে রাখতে হবে যে 70s রাইবোজোমের বড় সাব ইউনিট হলো 50s, ছোট সাব ইউনিট হলো 30s, এবং 80s রাইবোজোমের বড় সাব ইউনিট হলো 60s এবং ছোট সাব ইউনিট হলো 40s। এখন এই যে বারবার বলছি যে এসটা আসলে কি, ঠিক আছে, এখানে দেখো বলছি কি যে কোনো বস্তুকে সেন্ট্রিফিউজ করলে তলায় তার অধক্ষেপ পড়ে। আমি এই যে প্রথমেই সেন্ট্রিফিউজ মেশিনটা দেখালাম, সেই মেশিনের সাহায্যে ধরো কোনো বস্তুটাকে সেন্ট্রিফিউজ করা হলো, তাহলে কি হবে যে টেস্ট টিউবের নিচে একটা অধক্ষেপ পড়বে। এখন যে হারে রাইবোজোম খণ্ড সেন্ট্রিফিউজ টিউবের তলায় জমা হয় তার উপর ভিত্তি করে একক নির্ণয় করা হয়। অর্থাৎ সেন্ট্রিফিউজ করার সময় এই টেস্ট টিউবের নিচে যে একটা নির্দিষ্ট হার আছে, তাই না, এই হারে জমা হয় টেস্ট টিউবের তলায় রাইবোজোমগুলো। এইটা বিজ্ঞানী ইসভেদবার্গ প্রথম আবিষ্কার করেন এবং এই হারটাকে বলা হয় ইসভেদবার্গ ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এবং সুইডিশ বিজ্ঞানী ইসভেদবার্গ এটি আবিষ্কার করেন এবং তার নামের প্রথম অক্ষর যে এস, এই এসটাকে অর্থাৎ ইসভেদবার্গের প্রথম অক্ষর এসকে নিয়েই কিন্তু এটাকে বলা হয় ইসভেদবার্গ ইউনিট। এই হারটা অনুসারে এটাকে বলা হয় 70s বা 80s। অর্থাৎ 70s হলো এখানে যে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট, এটার মানটা কম হয়, আর 80s এর ক্ষেত্রে বেশি হয়। এবং এটা দেখো এস সমান কি 1 × 10⁻⁻1 সেন্টিমিটার পার সেকেন্ড পার ডাইন পার গ্রাম। ঠিক আছে, এস সমান এটা গেল। আদিকোষে যখন প্রোটিন সিনথেসিস হয়, আমি প্রথমেই বলেছি কিন্তু যে রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন সিনথেসিস করা। তো আদিকোষের অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষণের সময় মেসেঞ্জার আরএনএর সাথে অনেক রাইবোজোম একত্রে যুক্ত হয়ে পলিরাইবোজোম গঠন করে। অর্থাৎ এখানে ধরো যে এটা এই মাঝখানে এটা একটা মেসেঞ্জার আরএনএ, এই মেসেঞ্জার আরএনএর উপরে একটা বৃহৎ সাব ইউনিট এবং নিচ দিয়ে একটা স্মল সাব ইউনিট যুক্ত থাকে। এভাবে পরপর কয়েকটা রাইবোজোম যুক্ত হয়ে একটা পলিরাইবোজোম গঠন করে। এটা প্রোটিন সংশ্লেষণের সময় এই ঘটনাটা ঘটে। রাইবোজোমের 40 থেকে 60% রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ তার গাঠনিক একক যদি ধরি তাহলে সেখানে তুমি 40 থেকে 60% রাইবোজোমাল আরএনএ পাবে এবং বাকি যে অংশটা সে অংশটা হলো প্রোটিন। এছাড়া অল্প কিছু পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি বিদ্যমান থাকে। এখানে তাহলে রাইবোজোমের আমরা গঠনটা একটু যদি দেখি ভালোভাবে, তাহলে দেখো যে রাইবোজোমের দুটো সাব ইউনিট আছে এবং উপরেটা ধরো 40s এবং নিচেটা 60s দেখাচ্ছে। তার মানে কি, তার মানে এই ছবিটা একটা ইউক্যারিওটিক কোষের রাইবোজোম, যেটা হলো 80s রাইবোজোম, যেহেতু সাব ইউনিট কি 60s এবং 40s। রাইবোজোমের ক্ষেত্রে কিন্তু এখানে দেখো যে মেসেঞ্জার আরএনএ এবং ট্রান্সফার আরএনএ দেখানো হচ্ছে, কিন্তু মনে রাখবে যে মেসেঞ্জার আরএনএ এবং ট্রান্সফার আরএনএ কখনোই রাইবোজোমের অংশ নয়, বরং এটা প্রোটিন যখন সংশ্লেষণ হয় তখন মেসেঞ্জার আরএনএ এবং ট্রান্সফার আরএনএ এগুলো রাইবোজোমের সাথে প্রয়োজন মাফিক অনুসারে যুক্ত হয়। মেসেঞ্জার আরএনএ বার্তা বহন করে নিয়ে আসে, ট্রান্সফার আরএনএ প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোজোমের কাছে ধরে নিয়ে আসে। কাজেই প্রোটিন সংশ্লেষণের সময় এই দুটোর খুবই প্রয়োজন। আর একটা জিনিস হলো যে রাইবোজোমের মধ্যে 3টা অঞ্চল আছে। যেমন এখানে দেখো যে ইপিএ, অর্থাৎ এখানে
এ হলো অ্যামাইনো অ্যাসাইল সাইট, পি হলো পেপটিডাইল সাইট, সাইট মানে অঞ্চল, আর ই হলো এক্সিট সাইট। অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ যখন হয় তখন ট্রান্সফার আরএনএ নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডগুলোকে নিয়ে আসে এবং নিয়ে এসে সেটা পি সাইট এ সাইটে অবস্থান করে এবং পরবর্তীতে সেটা এক্সিট সাইট দিয়ে বের হয়ে যায়। এই জন্য এখানে দেখানো হয়েছে যে রাইবোজোমের 3টা অঞ্চল রয়েছে। এখানে একটা ছক দেখানো হয়েছে, দেখো এই ছকে রাইবোজোমের বিভিন্ন যে রাসায়নিক উপাদানগুলো এখানে উপস্থাপন করা হয়েছে, যে কি পরিমাণ আরএনএ, প্রোটিন, ধাতব আয়ন ইত্যাদি থাকে। তোমরা এটা একটু দেখে নিবে, এটা পজ করে, ভিডিওটা পজ করে তোমরা এটা দেখে নিবে, এখানে বলার কিছু নাই। আমরা এবার রাইবোজোমের কাজ দেখব। রাইবোজোমের প্রধান কাজই হলো প্রোটিন সংশ্লেষণ করা, অর্থাৎ রাইবোজোমে কি হয়, প্রোটিন সংশ্লেষণ সংঘটিত হয়। এরা সাইটোক্রোম উৎপাদন করে যারা কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে। আসলে সবাত শোষণের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ যে সাইটোক্রোম উৎপাদন করা, তো সেই কাজটাতে রাইবোজোম ভূমিকা রয়েছে। লেলিঞ্জার 1959 এর মতে গ্লুকোজের ফসফোরাইলেশন রাইবোজোমে সংঘটিত হয়। ফসফোরাইলেশন হলো যে কোনো যৌগের সাথে এটিপির সংযোগ, তো এবং তাহলে এটা গ্লুকোজের ক্ষেত্রে এই যে যখন ফসফোরাইলেশনটা ঘটে সেটা রাইবোজোমে সংঘটিত হয়। স্নেহ জাতীয় পদার্থের বিপাক সাধনে সহায়তা করে, অর্থাৎ লিপিড মেটাবলিজমে রাইবোজোমের ভূমিকা আছে। আর রাইবোজোমাল আরএনএ অর্থাৎ আরএনএ সঞ্চয় করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা রাইবোজোম সম্পর্কে জানলাম। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।